হ্যালো স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি ভেক্টরের সেকেন্ড পার্ট নিয়ে। তো ভেক্টরে এর আগের দিন আমরা যতদূর পড়েছিলাম ভেক্টর যোগফলের যে ত্রিভুজের সূত্র সেটা আমরা দেখেছিলাম। মানে দুটো ভেক্টর রাশিকে আমরা কিভাবে যোগ করব তার মানটা আমরা পেয়েছিলাম সি ইজুকাল টু, দেখো সি ইজুকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ঠিক আছে, তো এই ত্রিভুজের সূত্রটা কি? ত্রিভুজের সূত্রটা আমি একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের যত রকমের ডাউট সেটা ক্লিয়ার। কারণ কনসেপ্টটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এবার থেকে এমসিকিউ হয়ে গেছে, তোমরা ভালো করেই জানো। তাই নিউমেরিক্যাল প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ভেক্টর যোগে ত্রিভুজের সূত্র। তোমার কাছে এমন দুটো ভেক্টর আছে, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর মনে করো এটা হচ্ছে বি ভেক্টর। সুবিধার জন্য আমি বলেছিলাম যে মনে করো এইভাবে তুমি হাঁটলে আর এটা হাঁটলে, তাহলে সেক্ষেত্রে তোমার যে এই দুটোর যোগফল সেটা কি ছিল, যে এই প্রাথমিক আর অন্তিম বিন্দুকে যুক্ত করলে যে সরলরেখাটা পাবে সেটাই ছিল এই দুটোর যোগের মান। আর অভিমুখ কি, যে এটাকে প্রথম থেকে নিয়ে শেষ অবধি টানলে যেটা হবে সেটা হচ্ছে এর অভিমুখ। তাহলে এটাকে আমি ত্রিভুজ যোগের সাহায্যে কিভাবে বুঝবো? একই জাতীয় দুটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের সমক্রমে গৃহীত, এই কথাটা ইম্পর্টেন্ট, সমক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায় তবে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এবার দেখো এই লাইনটার অর্থ কি, যে আমি একটা ত্রিভুজ নিলাম, এই হচ্ছে ত্রিভুজের একটা বাহু আর এই হচ্ছে একটা বাহু, তাহলে এটা এইভাবে, তাহলে এটা কি সমক্রমে গৃহীত, তাহলে এটা হচ্ছে এইবার হচ্ছে ত্রিভুজটা হলো, তাহলে এটা বিপরীত ক্রমে নিতে হবে। দেখো এটা সমক্রম হয়ে গেল, তাহলে এটা তাহলে একই ক্রম হতো কিন্তু বিপরীত নিতে হবে। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজুকাল টু সি ভেক্টর। এখানে আরেকটা যদি উদাহরণ দিই, মনে করো এরকম আছে এটা আর মনে করো এরকম আছে এটা, ঠিক আছে, এটা এরকম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তোমাকে আগে কিন্তু খুঁজে বের করতে হবে কোনটা বিপরীত ক্রম। দেখো তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো, তাহলে এটা দুটো আলাদা ক্রম হয়ে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে আর এটা এই দিকে আসছে, তো বিপরীত ক্রম। এইভাবে যাত্রা করো, দেখো এটা আর এটা সমক্রম, কিন্তু এটা এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু এটা বিপরীত ক্রম। তাহলে কি হচ্ছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। আশা করি বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের যোগের নিয়ম, ঠিক আছে, যে যেটা বিপরীত ক্রমে হবে বাকি দুটার যোগফল হবে, যে দুটো সমক্রমে থাকবে, ঠিক আছে। এবার দেখো যদি এমন হয়, আরেকটা কন্ডিশন হতে পারে, মনে করো যে এরকম হলো আর এটা এরকম হয়ে গেল, মানে তিনটাই সমক্রম,
বুঝে গেল? মানে এখান থেকে যাত্রা যদি শুরু করো তাহলে এটা এইভাবে গেলে, তারপর এইভাবে গেলে, তারপর আবারও সেম পয়েন্টে ফিরে চলে আসলে, তাহলে এখানে সরণ কত? শূন্য। তাহলে এক্ষেত্রে কিন্তু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। মানে এটা হয়ে গেল তোমার শূন্য ভেক্টর। বুঝা গেল আশা করি? তাহলে এইভাবেই তোমাদের দেখতে হবে। আর একটা জিনিস, আমি যে এখানে আলফাটা নিয়েছি কি না, সেই আলফাটা কোনটা সেটা একটু দেখে নাও। দেখো আমার এই যে একটা ভেক্টর আছে কি না, এই ভেক্টরের এটাকে বলা হয় হেড আর এইটাকে বলা হয় টেল, ঠিক আছে? তাহলে দেখো আমার হেডের সঙ্গে যখন টেল লাগবে, ঠিক আছে, এই যে হেডের সঙ্গে টেল লেগে গেল, এটা একটা প্রসেস। অথবা এরকম হতে পারে যে হেডের সঙ্গে হেড বা টেলের সঙ্গে টেল, এটা হেডের সঙ্গে দেখো এর টেলটা লেগেছে, বা এরকমও তো হতে পারে আমি কি করলাম, এই ভেক্টরটাকে যদি এরকম করে বাড়িয়ে দিই, তাহলে এবার এটা হেড এটা টেল, বুঝা গেল? তাহলে দেখো এটা টেলের সঙ্গে টেল লেগেছে, ঠিক আছে? অথবা হেডের সঙ্গে হেড কিভাবে হবে এটার ক্ষেত্রে, যে এইভাবে হেড আছে আর আমার আরেকটা হেড হবে, মনে করো এরকম আছে, তাহলে এটা হেডের সঙ্গে হেড। তো এটাই জানি যে টেলের সঙ্গে টেল লাগিয়ে বা হেডের সঙ্গে হেড লাগিয়ে দুটো ভেক্টর একে অপরের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাই হচ্ছে আলফা বসাতে হবে। ওকে, ক্লিয়ার হলো? হেডের সঙ্গে টেল লাগিয়ে এটা কিন্তু না, আমার হেডের সঙ্গে টেল যদি এরকম থাকে ওটাকে বাড়িয়ে নিয়ে টেলের সঙ্গে টেল লাগিয়ে দেবে, কারণ মান আর অভিমুখ সেম রেখে তুমি ভেক্টরকে যে কোনো জায়গায় সরাতে পারবে, এটাই নিয়ম, ঠিক আছে? তার আগে ভেক্টর যোগের বহুভুজের নীতিটাও আমি তোমাকে বলে দিই, ওটাও একই মতো, ভেক্টর যোগে বহুভুজের সূত্র। এগুলো তো তোমাদের এবার ডেফিনেশন আসবে নাকি না, তোমাদেরকে এমসিকিউর জন্য খালি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো দেখো ভেক্টর যোগে বহুভুজের নীতি, বহুভুজের নিয়ম, এটা কি হতে পারে? মনে করো যে তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলে, গেলা বিতে গেলা এইভাবে, তারপর বি থেকে মনে করো সিতে গেলা এইভাবে, তারপর সি থেকে মনে করো ডিতে গেলা এইভাবে, ঠিক আছে? তুমি মনে করো যে যাচ্ছ হচ্ছে টিউশন, তোমার টিউশন হচ্ছে এই জায়গাটাতে, তুমি এইভাবে না গিয়ে তুমি যাচ্ছ এইখান থেকে এখানে, ঠিক আছে? একটা বন্ধুর কাছে গেলে, তারপর আবার আরেক জায়গায় গেলে আরেকটা বন্ধুর কাছে, আরেক জায়গায় গেলে আরেকটা বন্ধুর কাছে, তারপরে তুমি টিউশনে গিয়ে পৌঁছালে, ঠিক আছে? তো তাহলে এক্ষেত্রে তোমার স্মরণ কত? তুমি কিভাবে গেলে সেটা তো আমি দেখতে যাব না, তোমার প্রাথমিক পজিশন আর অন্তিম পজিশন এই দুটোকে টেনে দেব, যেটা হবে সেটাই স্মরণ। তাহলে তুমি এ বি সি ডি তুমি ইতে গেছো কি না, তাহলে এই অভিমুখেই তোমার স্মরণ ঘটেছে, ঠিক আছে? তাহলে এটাতে আমি কি বলবো, যে একটা বহুভুজের তুমি যদি বাহুগুলোকে দেখো, তাহলে সমক্রমে যে বাহুগুলো আছে তাদেরকে যোগ করে একটা বাহু বা দুটা বাহু যে কোনো প্রকারে তুমি কিছু বিপরীত ক্রম পাবা। মানে এটা 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 সমক্রম আছে আর একাই শুধু এটা বিপরীত ক্রম আছে। তো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এটা যদি ডি ভেক্টর হয়, এটা যদি ই ভেক্টর হয়, তো তোমরা তো বুঝতে পারলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা মিলে তোমার এটা হলো। তাহলে আমি কি করতে পারি, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু ই ভেক্টর। কারণ কি, এটাই বিপরীত ক্রম আছে। তো আমাকে বহুভুজের মধ্যে হলেও তোমাকে বিপরীত ক্রমগুলো খুঁজতে হবে, ঠিক আছে? ক্রমগুলো কেন বললাম, কারণ একের অধিকও বিপরীত ক্রম হতে পারে। উদাহরণস্বরূপ মনে করো যে এখানে দেখাচ্ছি আমি, মনে করো এ পয়েন্ট, এ থেকে বিতে গেল কেউ, বি থেকে নিয়ে সিতে গেল কেউ, সি থেকে নিয়ে ডিতে গেল। এবার দেখো এটা এইভাবে করে দিলাম আর এটাকে আমি এইভাবে করে দিলাম, বুঝা গেল? তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর। তাহলে দেখো এই যে এ বি সি এগুলো সব সমক্রম আছে, আর এই যে দেখো ই আর এফ এই দুটো সমক্রম আছে। তাহলে কি হবে, ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইকুয়াল টু হবে ভেক্টর ই প্লাস ভেক্টর ডি, ঠিক আছে? ডি প্লাস ই একইভাবে, মানে তুমি এক ক্রমগুলো একদিকে রাখো আর এক ক্রমগুলো আরেক দিকে রাখো, ওটা যোগ করে আমরা ওটা পাবো, ঠিক আছে? বুঝা গেল তো? তো এগুলো শর্ট কোর্সিংয়ের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, তো এগুলো জেনে রাখা উচিত আমাদেরকে। তো এটাই হয়ে গেল আমাদের বহুভুজের নীতি। এবার আমাদের নেক্সট টপিক দেখো, যে আমাদের ভেক্টর কিছু কিছু যোগের নিয়ম মেনে চলে, যেমন স্কেলার যেমন মেনে চলে ওরকম ভেক্টরও কিছু নিয়ম মেনে চলে। তো দেখো যে ভেক্টর কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম কথার অর্থ কি, যে আমরা জানি তো
স্কেলারের ক্ষেত্রে মনে করো 3 + 2 যেটা হবে ইকুয়াল টু 2 + 3ও সেটাই হবে, এটাকে বলা হয় বিনিময়। মানে তাদের 2 + 3 তাদের যদি জায়গা আমি অদল বদল করে দিই তাহলে যোগফলটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না, এটা স্কেলারের ক্ষেত্রে আমরা জানতাম। ঠিক আছে, তো বিনিময় নিয়ম ভেক্টর কি সেটা মেনে চলে কি না, তো হ্যাঁ মেনে চলে। মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এইটা হয়। কিভাবে হয় দেখে নাও, যে মনে করো আমার এটা এ ভেক্টর আছে আর এটা মনে করো বি ভেক্টর আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এ ভেক্টরের টেল আর হেড এই দুটোকে যুক্ত করে দাও, তাহলে এই হয়ে গেল আমার এ ভেক্টর, মানে সি ভেক্টর যদি এটা হয় তাহলে এটা কি হলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। ঠিক আছে, এবার আমি কি করব, আগে বি করব যোগ, তারপরে এ করব। তো কিভাবে দেখো, যে আমি তার মান ও অভিমুখ একই রেখে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে সরিয়ে আমি এখানে চিপকে দেব। কিভাবে দেখো, আমার বি ভেক্টর তো এইভাবে ছিল কি না, এটাকে এখানে নিয়ে গেলাম আর এইটাকে নিয়ে এইভাবে করে চিপকে দিলাম, এই যে চিপকে দিলাম। তাহলে এর এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এটা হয়ে গেল ফাইনাল, তাহলে এটাকে এইভাবে করে যোগ করে দিলাম। তাহলে দেখো এটা আর এটা তো একই আসলো, এটা এবার বি হয়ে গেল, এটা এবার এ হয়ে গেল, আর এটা আমার সি। এই সি আর এই সি এর মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ, মানও সেম অভিমুখও সেম, তাহলে অবশ্যই বি প্লাস এ এটাও সি এর সমান। আমি বারবার বলছি মান আর অভিমুখ সেম রেখে তুমি যে কোনো একটা ভেক্টরকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো বিনিময় নিয়ম তাহলে মেনে চললো। নেক্সট এবার হচ্ছে সংযোগ নিয়ম 2 নাম্বার। সংযোগ নিয়ম আমি কিন্তু সব কনসেপ্টগুলোই তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তাই তোমরা ভিডিওটাকে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। ঠিক আছে, প্রতিটা জিনিসই এখন এইবারের মতো তোমাদের ইম্পর্টেন্ট হবে, কোনো কিছু ছাড়লেই কিন্তু তোমরা নিউমেরিক্যাল সলভ করতে কিন্তু পারবে না, কোনটা কনসেপ্ট কোথায় লেগে যাবে সেটা বলা কিন্তু মুশকিল। চলো এবার সংযোগ নিয়ম মানে কি দেখো, মনে করো 3 + 2 প্লাস মনে করো 5, তাহলে আমি প্রথমে মনে করো এই দুটোকে যোগ করলাম, তারপর এটাকে যোগ করলাম। এটা আমরা স্কেলারের ক্ষেত্রে কি জানতাম, 3 + 2 প্লাস 5, তো তুমি যদি আগে এই দুটোকেও যোগ করো তাও একই হবে, 3 2 5, 5 5 10। এখানে দেখো 5 6 7, আগে এই দুটোকে করবো, 7 3 10 একই আসছে। তো এটাকে বলা হয় সংযোগ নিয়ম, আগে এটার সঙ্গে এটা করো বা এই দুটোর সঙ্গে এটা করো, একই আনসার আসবে। তো এই জিনিসটা কি আমাদের ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য নাকি প্রযোজ্য না, তো অবশ্যই প্রযোজ্য। ভেক্টর কিন্তু এই নিয়মটা মেনে চলে। কিভাবে মেনে চলে, ভেক্টর মেনে চলে কিভাবে মেনে চলে দেখে নাও, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আছে, এটা মনে করো বি ভেক্টর আছে, আর এইটা মনে করো সি ভেক্টর আছে। ঠিক আছে, তাহলে কি করব, আমরা প্রাথমিক পজিশন দেখব আর অন্তিম পজিশন দেখব, এই দুটোকে যুক্ত করলে আমরা যেটাই পাবো এ বি সি, মনে করো এটা ডি, তাহলে হয়ে গেল ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইকুয়াল টু ভেক্টর ডি। ঠিক আছে, তো আমি আগে কি করব, এ আর বি কে যোগ করব। দেখো এ আর বি, তাহলে এ এর প্রাথমিক পজিশন এটা আর বি এর অন্তিম পজিশন এটা, তাহলে এই দুটোকে যুক্ত করব, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, এই এ বি এর যোগফল এবার তো তোমার এটা চলে আসলো, এবার এটার সঙ্গে আমি এটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো এর এই যে এই ভেক্টরটার প্রাথমিক পজিশন এবার কিন্তু এটা, আর এই ভেক্টরটার অন্তিম পজিশন কিন্তু এটা, তাহলে এই দুটোকে যুক্ত করলে আমি তো এটাই পাবো। বোঝা গেল কি না? তাহলে নেক্সট এবার দেখি, এটাকে আমি আঁকছি আবারও, এই 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 ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার আমি আগে বি আর সিকে যোগ করব। তো দেখো বি এর প্রাথমিক পজিশন এটা আর সি এর অন্তিম পজিশন এটা, তাহলে আগে আমি এটাকে যোগ করব আর আমি কি করব, এটার বিপরীত ক্রম দেব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বি আর সি এর যোগফল, বি সি এর যোগফলটাকে আবার এ এর সঙ্গে যোগ করব। তাহলে দেখো এর এইটার তোমার অন্তিম পজিশন এটা আর এটার তোমার প্রাথমিক পজিশন এটা, মানে একটার প্রাথমিক নিতে হবে একটার অন্তিম, তাহলে এই দুটোকে যুক্ত করে দাও। ঠিক আছে, তাহলে বিপরীত ক্রম নিতে হবে তোমাকে, দেখো এটা আর এটা সমক্রম, তাহলে এটাকে বিপরীত ক্রমে নিতে হবে, তাহলে এটা হয়ে গেল এর যোগফল। তাহলে দেখো এটাও ডি ভেক্টর যেটা, এই ডিটা তো সেম, তাহলে কিন্তু এটা আমি কি করলাম, আগে এটাকে সি প্লাস বি যোগ করলাম, তার সঙ্গে আমি এ কে যোগ করলাম, ইকুয়াল টু আমি ডি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এটা কি সংযোগ নিয়মও কিন্তু মেনে চললো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। আমাদের কাছে ফর্মুলা যেটা আছে আবারও আমি লিখে দিচ্ছি, সি ইকুয়াল টু
রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, আর এই আলফাটা ভেক্টরের হেড হেড বা টেল টেলের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করে সেটা, ঠিক আছে। আর এর অভিমুখ হবে tan থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো এই দুটো ফর্মুলা এবার আমি অ্যাপ্লাই করে আমাদের অঙ্কগুলো করার চেষ্টা করছি। এবার দেখো প্রথম যেটা অঙ্ক তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তো আমাকে বলেছে যে সবগুলোই মানে যে দুটো ভেক্টর হবে ওটাকে যোগ করে ওদেরই সমান আমি ভেক্টর পাবো। তো আমি ধরে নিলাম, ধরি ভেক্টর দুটি, যে কিছু ধরে নাও, কি ধরবো, পি, আচ্ছা এ ধরছি, এ, দুটো এ, ঠিক আছে। তাহলে আমাকে কি বলে এই দুটো যোগ করে এরই সমান পাবো। তাহলে আমি জানি যে আমাদের যে ভেক্টরের যোগটা এটা, তাহলে আমি মান বসাচ্ছি যে এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো এ। তাহলে এ ইকুয়াল টু রুট ওভার অফ এ এর স্কোয়ার প্লাস এ এর স্কোয়ার প্লাস 2a কস আলফা, বুঝা গেল। এবার আমি কি করব, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার, স্কোয়ার রুট উঠে গেল, প্লাস 2a স্কোয়ার কস আলফা, এটাকে এই দিকে আনছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার কস আলফা, বুঝা গেল। তাহলে নেক্সট এবার আমি কি করতে পারি, দেখো যে এটা হয়ে গেল মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার কস আলফা। এবার আমার এ স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি ক্যালকুলেট করলে। তাহলে যখন দুটো ভেক্টর, মনে করো এটা একটা ভেক্টর আর এর সঙ্গে আরেকটা ভেক্টর আছে, না দিলে হবে না, মানে এই যে ভেক্টর আর এই যে এই ভেক্টর, টেল টেল যুক্ত করে দিলাম, আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, মনে করো 120। তাহলে এদের যে লব্ধি ভেক্টর এটা মিডিল দিয়ে যাবে আর কি, মনে করো একজন এদিকে যাচ্ছে একজন এদিক দিয়ে, তাহলে এই যাবে এদিক দিয়ে। তাহলে এদের যে লব্ধি ভেক্টরটা হবে সেটা এদের দুজনেরই সমান হবে, যদি এরা একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত থাকে। ওকে, বোঝা গেল। এবার তোমরা নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছ যে 2p এবং p ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টর 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। এই হচ্ছে জিনিস। আমি প্রথমে ধরে নিচ্ছি যে ভেক্টর দুটির মধ্যে কোণ আলফা, ঠিক আছে। আমাকে বলে দিয়েছে একটা ভেক্টর, আমি এ ভেক্টরটাকে ধরে নিলাম 2p আর আমি বি ভেক্টরটাকে ধরে নিলাম p। এবার নেক্সট কি বলেছে যে পরস্পর সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। এবার প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, প্রথম ভেক্টর আমি এ ধরেছি, তাহলে এই এ কে কি করে দিল, দ্বিগুণ করে দিল, মানে এটাকে 2a করে দিল। তো দ্বিগুণ করলে এটা কি হয়ে যাবে, 4p হয়ে যাবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে। দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ বৃদ্ধি পায়। এই দুটোর লব্ধি আমি লব্ধিও ধরে নিচ্ছি, লব্ধি মনে করো সি। তাহলে লব্ধিটা কি হয়ে যাবে, পরের লাইনে লব্ধি 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে 3c হয়ে গেল, 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে বলছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি, যে আমরা নর্মালি ফর্মুলা কি জানি, সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, ঠিক আছে। তাহলে এখানে আমি সি তো সি ধরেছি, তাহলে সি ইজ ইকুয়াল টু এ মানে কি 2p, তাহলে কি হবে 2p তার স্কোয়ার প্লাস বি মানে p তার স্কোয়ার প্লাস 2p কস আলফা। তাহলে সি ইজ ইকুয়াল টু কী হলো 4p তার স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 এ 4 p স্কোয়ার কস আলফা। ওকে, এটা প্রথম যেটা ছিল। এবার নেক্সট কি বলেছে যে যদি আমি এটাকে দ্বিগুণ, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, তাহলে আবার নেক্সট ফর্মুলাতে আমি কি বলতে পারি দেখো তো, যে সি মানে হচ্ছে 3c করে দিলাম রুট ওভার অফ কী হবে
2a মানে এটা দ্বিগুণ হয়ে গেল, তার মানে 4p তার স্কোয়ার প্লাস এটাকে তো কিছু চেঞ্জ বলেনি, তাহলে p তার স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে 4p p cos আলফা। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব, এই যে c, এই c এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে 3 ইন্টু এই পুরোটা, তাহলে রুট ওভার অফ 5 করে দিচ্ছি, তাহলে 5p স্কোয়ার 4p আর p স্কোয়ার 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos আলফা ইজুকাল টু এটা, তাহলে এটা কি হবে 4 4 16, 16p স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 2 4, সরি 4 2 8, 8p স্কোয়ার cos আলফা। বুঝে গেল, অ্যাঙ্গেলটাতে একই থাকবে। এবার নেক্সট কী করব, বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কি হবে 9 ইন্টু 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos আলফা। ঠিক আছে, ইজুকাল টু কী হবে স্কোয়ার রুট 16 আর একে 17, তাহলে 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা। আমার তো আলফার ভ্যালু বের করতে হবে, তো আলফাগুলো একদিকে বাকিগুলো একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 5 নং 45, 45p স্কোয়ার আর 9 4 36, 36p স্কোয়ার cos আলফা। ঠিক আছে, নেক্সট এটা কি হবে 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos আলফা। এবার আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি, দেখো 36p স্কোয়ার cos আলফা, এটাকে এদিকে আনছি, মাইনাস 8p স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 17p স্কোয়ার মাইনাস 45p স্কোয়ার, ওইদিকে গেল তো মাইনাস হয়ে গেল। এবার নেক্সট আমি কি করতে পারি, তাহলে 8 হলো 26, 28 হতে, আচ্ছা p স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু p স্কোয়ার, কিন্তু এটা মাইনাস, তাহলে 28 28 কেটে গেল, p স্কোয়ার কেটে গেল, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু -1, তাহলে আমার আলফা ইজ ইকুয়াল টু 100, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 180, -1 এর মান কত 180, তার মানে এই যে আমার যে আলফাটার মান বেরোলো দুটোর মধ্যে অ্যাঙ্গেল, সেটা হলো আমাদের 180। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে করে ধাপে ধাপে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে, সাবধানে আস্তে আস্তে করে। এবার এরকম আরও অনেক নিউমেরিক্যাল সলভ করব কিন্তু পরের ভিডিওতে, আজকের মতো এখানে টাটা।